বাংলাদেশের ইতিহাসে এমন কিছু হত্যাকাণ্ড আছে যেগুলোর বিচার তো দূরে থাক, সেগুলোর রহস্য আজও কেউ জানে না। আর এমন কিছু রহস্য আছে যেগুলো আজও অন্ধকারেই ঢাকা। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে শুরু করে চট্টগ্রামের সার্কিট হাউস, কিংবা ঢাকার রাজার বাজারের বেডরুম থেকে মিরপুরের বধ্যভূমি, বাংলাদেশের মানচিত্রের পরতে পরতে জড়িয়ে আছে রক্তের দাগ আর না জানা হাজারো প্রশ্ন। কে ছিল মাস্টার মাইন্ড? কেন ধামাচাপা দেওয়া হলো সত্য? আর কেনই বা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিরাও শিকারে পরিণত হলেন? ইতিকথার আজকের পর্বে আমরা কোনো রূপকথা শোনাবো না, আমরা শুনবো বাংলাদেশের ইতিহাসের সেই 10টি লোমহর্ষক ঘটনার ইতিকথা, যার রহস্যের জট আজও খুলেনি। স্বাগতম ইতিকথায়। এ তালিকার 10 নম্বরে রয়েছে এমন একটি ঘটনা যা প্রমাণ করে রাজনীতির নোংরা খেলায় রেহাই পায় না নিষ্পাপ কিশোরও। সাল 2013, নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ ত্বকী, তানভীর আহমেদ ত্বকী, যার চোখে ছিল অনেক স্বপ্ন, কিন্তু ত্বকী জানতো না তার মেধা বা তার স্বপ্ন নয়, তার অপরাধ ছিল তার বাবার পরিচয়। ত্বকীর বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতি ও অন্যায়ের বিরুদ্ধে ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর, আর তাই তাকে চুপ করাতেই টার্গেট করা হয় তার ছেলেকে। ত্বকীকে অপহরণের পর যখন তার নিথর দেহটি শীতলক্ষা নদীর পাড়ে পাওয়া গেল, তখন শিউরে উঠেছিল পুরো দেশ। এটি কোনো সাধারণ খুন ছিল না, এটি ছিল এক ঠান্ডা মাথার রাজনৈতিক প্রতিহিংসা। পরিবার স্পষ্ট ভাষায় অভিযোগ করেছিল প্রভাবশালী রাজনৈতিক পরিবারের দিকে। বছরের পর বছর কেটে গেছে, তদন্ত সংস্থা বারবার বলেছে খসড়া চার্জশিট প্রস্তুত, কিন্তু তা আর আদালতে জমা পড়েনি। ত্বকীর বাবা আজও আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছেন বিচারের আশায়। এ তালিকার 9 নম্বরে রয়েছে এমন এক ঘটনা যা আমাদের দেশের তদন্ত ব্যবস্থা ও বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। সাল 2019, ফেনীর সোনাগাজী উপজেলা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন নুসরাত জাহান রাফি, কিন্তু এরপর যা ঘটেছিল তা নিয়ে তৈরি হয়েছে এক ভয়াবহ ধোঁয়াশা। পরীক্ষা কেন্দ্রের ছাদে তার গায়ে আগুন লাগার ঘটনাটি হত্যা নয়, বরং হতাশা থেকে করা আত্মহত্যা ছিল বলে দাবি উঠেছে। অথচ পিবিআই এর সাজানো তদন্তে দৃশ্যত বিচার হয়েছে বলে মনে হয়। 16 জন মানুষের ফাঁসির রায় হয়েছে, কিন্তু আসল রহস্য বা ক্ষত কি শুকিয়েছে? এখনো প্রশ্ন রয়ে গেছে, একটি আত্মহত্যার ঘটনাকে কিভাবে পরিকল্পিতভাবে হত্যা হিসেবে সাজানো হলো? কারা ছিল সিসিটিভি ফুটেজ গায়েব করা আর নিরপরাধ মানুষদের ফাঁসানোর পেছনের মূল ইন্ধনদাতা? দুর্নীতিগ্রস্ত পুলিশ ও প্রশাসনের একাংশের সহযোগিতা ছাড়া এত বড় নাটক সাজানো সম্ভব ছিল? নুসরাত চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক জ্বলন্ত প্রশ্ন: 16 জন নির্দোষ মানুষকে এভাবে মিথ্যা বিচারের আগুনে পুড়ে মরবে? 8 নম্বরে আমরা ফিরে যাব 90-এর দশকের ঢাকায়। গ্ল্যামার আর আন্ডারওয়ার্ল্ডের এক বিপজ্জনক মোড়। সাল তখন 1998। বনানীর ট্রাম্পস ক্লাবে রাত তখন গভীর। ক্লাবের সামনে হঠাৎ গুলির শব্দ হয়, এবং তখনই মাটিতে লুটিয়ে পড়লেন সেই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী, এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দৃশ্যত এটি একটি গ্যাং ফাইট মনে হলেও এর পেছনে ছিল ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গভীর এক সিন্ডিকেট। আজিজ মোহাম্মদ ভাই সহ বেশ কিছু প্রভাবশালী নাম এই মামলার সাথে জড়িয়ে পড়ে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, এই হত্যাকাণ্ডের বিচার ঝুলে রইল 25 বছরেরও বেশি সময় ধরে। মামলার নথি গায়েব হয়ে যাওয়া, সাক্ষীর অনুপস্থিতি আর প্রভাবশালীদের অদৃশ্য হাত, সব মিলিয়ে এটি হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা হত্যা মামলাগুলোর একটি। 7 নম্বর রয়েছে এমন একটি নাম যা শুনলে আজও বুকের ভেতরটা হাহাকার করে ওঠে: সোহাগী জাহান তনু। 2016 সালের ঘটনা। তনু আপু তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করতেন, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি বসবাস করতেন দেশের সবচেয়ে সুরক্ষিত এলাকাগুলোর একটিতে, কুমিল্লা সেনানিবাসে। একদিন সন্ধ্যায় টিউশনি শেষে ফেরার পথে নিখোঁজ হন তনু আপু। পরে তার নিথর দেহ পাওয়া যায় সেনানিবাসের ওই এক জঙ্গলে। দেশ জুড়ে তখন প্রতিবাদের জ্বর ওঠে। সবচেয়ে রহস্যজনক ঘটনা ঘটল ময়না তদন্তে। একবার নয়, 2বার ময়না তদন্ত করা হলো, কিন্তু ফলাফল শূন্য। ডাক্তাররা বললেন মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি, ধর্ষণের আলামত নাকি পাওয়া যায়নি। অথচ তনু আপুর লাশ যখন পাওয়া যায়, তার অবস্থা বলছিল অন্য কথা। তদন্ত কমিটি হলো সিআইডি তদন্ত করলো, কিন্তু আজও জানা গেল না কে মারলো তনু আপুকে, কিভাবে রাষ্ট্রের সবচেয়ে নিরাপদ জায়গায় এমন ঘটনা ঘটলো। তনু আপুর পরিবার আজও চোখের পানি ফেলছেন, আর বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে এক নির্বাক দর্শকের মতো। 6 নম্বর রয়েছে বাংলাদেশের রাজনীতির এক আতঙ্কের নাম গুম। আর এই গুমের সবচেয়ে বড় প্রতীক বিএনপির নেতা ইলিয়াস আলী। 2012 সালের 17 এপ্রিল, রাত তখন মধ্যরাত। ঢাকার বনানী এলাকায় পাওয়া গেল একটি প্রাইভেট কার, কিন্তু গাড়ির মালিক বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও ড্রাইভার আনসার আলী নিখোঁজ ছিলেন। পরিবার দাবি করলো এটি সরকারের কাজ, আর সরকারি দল বলল এটি রাজনৈতিক ষড়যন্ত্র।
পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন এবং রাজনৈতিক মহলের আলোচনায় উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার গোপন সেলে তাকে তুলে নেওয়া হয়েছিল। তাকে নির্মমভাবে পেট কেটে নদীতে ভাসিয়ে হত্যা করার কথাও শোনা যায়। তার পরিবার বারবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছে, আকুতি জানিয়েছে, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। ইলিয়াস আলীর সেই শূন্য গাড়িটি আজও বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক বড় প্রশ্নচিহ্ন। ৫ নম্বর রয়েছে সাংবাদিকতার ইতিহাসের এক কালো অধ্যায়। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজেদের শোবার ঘরে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। পাশের ঘরে ছিল তাদের আদরের ছোট্ট সন্তান মেঘ। শিশুটি তখনও বুঝতে পারেনি যে সে এতিম হয়ে গেছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের ধরা হবে। সেই ৪৮ ঘন্টা আজ এক যুগেরও বেশি সময় গড়িয়েছে। পুলিশ, ডিবি, র্যাব হাতবদল হয়েছে মামলার, কিন্তু ফলাফল সেই একই, শূন্য। সাংবাদিক মহলে একে বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মিস্ট্রি মার্ডার। ৪ নম্বরে আমরা ফিরে যাব ১৯৭১ সালে। আমাদের বিজয়ের ঠিক আগ মুহূর্তে পাকিস্তান হানাদার বাহিনী যখন বুঝতে পারলো তাদের পরাজয় প্রায় নিশ্চিত, তখন তারা শুরু করলো এক পোড়ামাটি নীতি, মেধাশূন্য বাংলাদেশ। তাদের সেই ব্লুপ্রিন্টের অন্যতম শিকার ছিলেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সার। ১৪ই ডিসেম্বর, চারদিকে বিজয়ের সুবাতাস। ঠিক তখনই একদল আলবদর সদস্য হানা দিল তার কায়েতটুলির বাসায়। পরিবারের চোখের সামনে থেকে তাকে টেনে হেঁচে নিয়ে যাওয়া হলো। এরপর আর তিনি ফিরে আসেননি। না তার লাশ পাওয়া গেল, না কোনো কবর। অনেকে বলেন তাকে রায়ের বাজার বধ্যভূমিতে হত্যা করা হয়েছে, কিন্তু নিশ্চিত করে কেউ জানে না তার শেষ মুহূর্তটি ঠিক কেমন ছিল। সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় হলো এই ভাইকে খুঁজতে গিয়ে আরেক কিংবদন্তির জীবনের প্রদীপ নিভে গিয়েছিল, যা আমরা একটু পরেই জানবো। ৩ নম্বর রয়েছে এমন একটি নাম যা ৯০-এর দশকের প্রতিটি তরুণের হৃদস্পন্দন, বাংলা সিনেমার অমনায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আচমকায় খবর ছড়িয়ে পড়ল সালমান শাহ আর নেই। ঢাকার ইস্কাটনের বাসায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল তাকে। পুলিশের খাতায় লেখা হলো আত্মহত্যা, কিন্তু এই শব্দটি মানতে পারেনি তার পরিবার, মানতে পারেনি তার লক্ষ কোটি ভক্ত। তার মা নীলা চৌধুরী বুক চাপড়ে বারবার বলেছেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, এটি পরিকল্পিত হত্যা। অভিযোগের আঙুল উঠল তার স্ত্রী সামিরা এবং এক প্রভাবশালী ব্যবসায়ীর দিকে। একবার নয়, দুইবার নয়, একাধিকবার তদন্ত হলো, অপর থেকে লাশ তোলা হলো। পিবিআই এর তদন্তেও বলা হলো আত্মহত্যা, কিন্তু রহস্যের জটকে আসলেই খুলেছে। সালমান শাহর শরীরে জখমের চিহ্ন, ঘরের ভেতর থেকে উদ্ধার হওয়া তথাকথিত সুইসাইড নোট এবং পারিপার্শ্বিক ঘটনা, সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায়। সালমান শাহ কি সত্যি অভিমানে নিজেকে শেষ করেছিলেন, নাকি তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছিল? এই রহস্যের উত্তর আজও খুঁজছে বাংলার মানুষ। ২ নম্বর রয়েছে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় ট্র্যাজেডি, স্টপ জেনোসাইডের নির্মাতা জহির রায়হান, যিনি ১৯৭১ সালে বিশ্বকে দেখিয়েছিলেন পাকিস্তানি বর্বরতার চিত্র। দেশ স্বাধীনের পর তিনি নিজেই হয়ে গেলেন এক রহস্য। ১৯৭২ সালের ৩০শে জানুয়ারি জহির রায়হান খবর পেলেন তার নিখোঁজ বড় ভাই শহীদুল্লাহ কায়সার হয়তো মিরপুরের কোনো এক বিহারি ক্যাম্পে আটকে আছেন। ভাইকে উদ্ধারের জন্য তিনি ছুটে গেলেন মিরপুরে, কিন্তু তিনি জানতেন না ওটা ছিল এক মরণ ফাঁদ। মিরপুর তখন পুরোপুরি মুক্ত ছিল না, সেখানে উৎপেতে ছিল পাকিস্তানি দোসররা। সেই যে তিনি গেলেন আর ফিরলেন না। শোনা যায় জহির রায়হানের কাছে বুদ্ধিজীবী হত্যার অনেক গোপন নথিপত্র এবং প্রমাণ ছিল। তিনি কি শুধুই ভাইকে খুঁজতে গিয়ে মারা পড়েছিলেন, নাকি তাকে সুপরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছিল যাতে সেই গোপন সত্যগুলো কখনো প্রকাশ না পায়, তা কেউ জানে না। তালিকার ১ নম্বর রয়েছে বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া সেই ঘটনা। ১৯৭১ সালের ৩০শে মে চট্টগ্রামের সার্কিট হাউস। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে, আর ভেতরে চলছে এক নারকীয় তাণ্ডব। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি এবং সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের উপর একদল বিপদগামী সেনা কর্মকর্তা সরাসরি আক্রমণ চালালো। গুলিতে ঝাঁঝরা হয়ে গেল রাষ্ট্রপতির দেহ। সরকারি ভাষ্যমতে এটি ছিল একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থান, যার নেতৃত্বে ছিলেন জেনারেল মঞ্জুর। ঘটনার পরপরই মঞ্জুরকেও রহস্যজনকভাবে হত্যা করা হয়। কিছু সেনা কর্মকর্তাকে তড়িঘড়ি করে ফাঁসি দেওয়া হয়। কিন্তু ৪৩ বছর পরও প্রশ্নটি আজও প্রাসঙ্গিক, আসল মাস্টারমাইন্ড কে ছিল? কেন সেই রাতে নিরাপত্তার এত ঘাটতি ছিল? জেনারেল মঞ্জুরকে কেন জিজ্ঞাসাবাদের সুযোগ না দিয়েই মেরে ফেলা হলো? অনেকে মনে করেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের ভূ রাজনীতিতে এক বড় পরিবর্তন আনা হয়েছিল। এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ সত্য আজও প্রকাশিত হয়নি, হয়তো কোনোদিন হবেও না। ত্বকি, তনু, সাগর রুনি থেকে শুরু করে জিয়াউর রহমান, নামগুলো ভিন্ন, সময়গুলো ভিন্ন, কিন্তু গল্পের শেষটা এক, বিচারহীনতা এবং রহস্য।
এই রহস্যগুলো কেবল পুলিশের ফাইলে বন্দী নয়। যতদিন এই রহস্যগুলো জট না খুলবে, যতদিন আসল অপরাধীরা আড়ালে থেকে যাবে, ততদিন ইতিহাস আমাদের ক্ষমা করবে না। ইতিকথার আজকের পর্ব এ পর্যন্তই। এই 10টি রহস্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে? কমেন্টে জানান আপনার মতামত। দেখা হবে আগামীর পর্বে নতুন কোনো অজানা ইতিহাসের ইতিকথা নিয়ে।